সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় অস্থিরতা এবং অর্থনীতি। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমেই ডক্টর আবুল বাশার, গবেষক বিআইডিএস। মাঝখানে আছেন ডক্টর দেলোয়ার হোসেন, অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং ওই প্রান্তে আছেন এ.কে.এম. শাহিদ রেজা, সাবেক পরিচালক এফবিসিসিআই। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। ভিডিও কনফারেন্সে 10টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। আশুগঞ্জে নতুন 3টি কেন্দ্র চালুর মাধ্যমে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো 100টিতে। যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতা নিয়ে দুই মন্ত্রীর পরস্পর বিরোধী বক্তব্য, সমন্বয়হীনতাই প্রমাণ। মত নিরাপত্তা বিশ্লেষকদের, দেশে দক্ষ গোয়েন্দা বাহিনীর গড়ার তাগিদ। অপরাজনীতি চলতে থাকলে গণতন্ত্রহীনতার সুযোগে উগ্রপন্থীরা মাথাচাড়া দিয়ে উঠবে, মন্তব্য মির্জা ফখরুলের। জঙ্গিবাদ মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান। দেশের স্বার্থে রাজনৈতিক নেতাদের বিদেশ সফরকালে মিছিল সমাবেশ বন্ধ রাখা উচিত, অভিমত প্রবাসীদের। এসবের কার্যকারিতা নেই বললেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত। এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষা এমসিকিউতে 10 নম্বর কমিয়ে দেওয়ার সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া। সৃজনশীলে নম্বর বাড়ালে বন্ধ হবে কোচিং বাণিজ্য, মত শিক্ষাবিদদের। বাসা ভাই, এই আমাদের যে দুটা যে হত্যাকাণ্ড এখানে হয়ে গেছে সম্প্রতি, একজন ইটালিয়ান এবং একজন জাপানি, এরপর থেকে যে অবস্থাটা দাঁড়িয়েছে, এখন প্রতিটা জায়গায় কিন্তু আস্তে আস্তে অল্প করে বাধা আসছে। তার মধ্যে একটা বাধা সবচেয়ে আমাদের যেটা চাবিকাঠি বলতে পারেন উন্নয়নে, সেটা হচ্ছে অর্থনীতি, যাকে ঘিরে আমাদের সবকিছুই হয়। আর সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে যে তাদের এখানে যেমন বিজিবির সাথে একটা বৈঠক ছিল ফোরামের, বায়ার্স ফোরামে, তাই সেটা হয়নি। কেন হয়নি সেটা তো অনেক হয়তো ব্যাখ্যা থাকবে, কিন্তু তারপরও এর যে ইম্প্যাক্টটা যদি কোনো মতে পড়ে যায়, তাহলে কি আপনার মনে হয় যে উঠে আসা আবার সম্ভব? না, এটা খুবই একটা অশনি সংকেত আমাদের জন্য। কারণ আমরা এমনিতে অস্থিরতার মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতি এগিয়েছে, হ্যাঁ, কিন্তু সেই অস্থিরতাগুলো ছিল আমাদের আভ্যন্তরীণ অস্থিরতা, হ্যাঁ, এবং সেইগুলো কীভাবে ডিল করতে তার জন্য একটা রেজিলিয়েন্স আমাদের দাঁড়িয়েছে, সেটা আমরা দেখেছি। কিন্তু এখন আমরা যে সংকটটা ফেস করছি সেটা কিন্তু ভিন্ন ধরনের, এবং এইটার রিয়াকশনটা কিন্তু আভ্যন্তরীণভাবে আমরা কেউ দেখাবো না, দেখাবে বহির্বিশ্বের মানুষ। এবং বহির্বিশ্বের সাথে বাংলাদেশের অর্থনীতি অন্তত তিনটা ডাইরেক্ট চ্যানেলে সম্পৃক্ত। একটা হচ্ছে বাণিজ্য, এবং সেইখানে ইইউ একটা বড় বাণিজ্যিক পার্টনার আমাদের, এবং ইইউ মেম্বার কান্ট্রির একটা সদস্য যখন মারা গিয়েছে, এটার একটা রিয়াকশন, আমি রিয়াকশন সপ্তাহে হয়তো নেগেটিভ শোনা, কিন্তু এটা তো ইউরোপিয়ান ইউনিয়ন চুপ করে চোখ বন্ধ করে রাখবে না। ওরা দেখবে যে তাদের একটা নাগরিক ওইখানে নিরাপত্তাহীনতায় ভোগে, এবং তার একটা প্রভাব তাদের সাথে আমাদের যে বাণিজ্য সেখানে পড়বে। আচ্ছা, তারপর হচ্ছে বিনিয়োগের জায়গাটাতে আসি আমরা। কারণ আমাদের অর্থনীতির যে অবস্থা, তাকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই, তার বিনিয়োগ বাড়াতে হবে। আমাদের আভ্যন্তরীণ যে সম্পদ আছে সেটা দিয়ে বিনিয়োগ পর্যাপ্ত পরিমাণে আমরা বাড়াতে পারছি না বলেই এফডিআই বলে কিন্তু আমরা সকাল সন্ধ্যা কিন্তু আমরা এগুলা বলি। তো এখন এই এফডিআই দেখেন যে এই জাপান আমাদেরকে, মাননীয় প্রধানমন্ত্রী যখন সফরে গিয়েছেন, তখন ওরা আমাদেরকে $6 বিলিয়ন 5 বছরে কমিট করেছিল। তাহলে এই বিনিয়োগগুলো যখন হবে, তখন এইখানে কিন্তু এই বিদেশি বিনিয়োগের সাথে, এটা ব্যক্তিগত হোক আর রাষ্ট্রীয় বিনিয়োগ হোক, তার সাথে কিন্তু দুটো জিনিস আসে। একটা হচ্ছে একটা টেকনোলজি ট্রান্সফার হয়, এবং ওই টেকনোলজিটা ইনস্টল করার জন্য কিছু বৈদেশিক সিটিজেনরা কিন্তু কাজ করতে আসে এখানে। তাহলে এখন জাপানিজরা কি কমফোর্টেবল ফিল করবে যে তাদের একটা সিটিজেনকে বাংলাদেশে পাঠানো? হ্যাঁ, যদি এই জিনিসগুলো হুমকির মুখে পড়ে, তাহলে তো বিনিয়োগটা ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, আচ্ছা, আর তৃতীয় যে চ্যানেলটা আমাদের দেশে, এটা বাংলাদেশে একটা ইউনিক ইকোনমিক স্ট্রাকচার, একটা ইউনিক স্ট্রাকচার, যে এখানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন একটা বিরাট বড় ভূমিকা আছে। হ্যাঁ, আমাদের সোশ্যাল সেক্টরের অনেক উন্নতির পিছনে কিন্তু এনজিওগুলোর একটা বিরাট বড় ভূমিকা আছে, এবং তাদেরই, এবং হ্যাঁ, এবং দেশীয় লোকদের সাথে সাথে এখানে এনজিও সেক্টর কিন্তু অনেক বিদেশিরাও কিন্তু গ্রামে গঞ্জে থেকে কাজ করে। তাদের সংখ্যা হয়তো কম, কিন্তু করে কিন্তু। হ্যাঁ, তো এবং এই লোকগুলা কি আর আসবে কিনা এখন? হ্যাঁ, তাহলে এই যে তাদের যে একটা মানবিক মূল্যবোধ থেকে তারা এসে এখানকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াতো, শিক্ষা দিত, স্বাস্থ্যসেবা দিত, তো সেইগুলো থেকে তো দেশ বঞ্চিত হবে, এবং তার একটা রিফ্লেকশন কিন্তু একসময় গিয়ে অর্থনীতিতে পড়বে। তো এখন
আমরা হয়তো তাৎক্ষণিকভাবে এই প্রভাবগুলো অতটা ফিল করছি না দেখে চোখ বন্ধ করে থাকতে পারি, কিন্তু এই বিষয়গুলো, এই অস্থিরতার যে লক্ষণগুলো দেখা যাচ্ছে, নিরাপত্তাহীনতার যে নমুনা আমরা দেখতে পাচ্ছি, এইগুলার বিরুদ্ধে মানে সুষ্ঠু তদন্ত এবং ব্যবস্থা যদি নেওয়া না হয়, এগুলো যদি বাড়তে থাকে, আমার মনে হয় আমরা আসলে একটা বন্ধুহীন রাষ্ট্র বলবো না আমি, মানে অর্থনীতিটা আমাদের একটা বন্ধুহীন অর্থনীতিতে দাঁড়িয়ে যাবে এবং তার কুফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। স্যার, হঠাৎ করে কি এমন হলো যে কারণে মানে মাত্র 10 থেকে 12 দিনের মধ্যে এই কাজগুলো হয়ে গেছে? কিন্তু সবকিছু, হ্যাঁ, আমাদের দেশে অভ্যন্তরীণ নিয়ে তো আমাদের নিজেদের সমস্যা আছে, এতে কোনো সন্দেহ নেই। বিদেশের সঙ্গে বা বিদেশিদের সঙ্গে এই ধরনের ঘটনাগুলো কিন্তু আমাদের সাথে ছিল না। কি প্রেক্ষাপটে, মানে এটাকে আপনি কিভাবে অ্যানালাইসিস করেন? আপনার অ্যানালাইসিসটা কি? ধন্যবাদ। না, একটি বিষয় হচ্ছে যে আমরা যদি 2005 সাল থেকে লক্ষ্য করি, তাহলে বাংলাদেশে এক ধরনের জঙ্গিবাদী তৎপরতার একটা মানে একটা উপস্থিতি বা কার্যক্রম আমরা দেখেছি, এবং সেটা কখনো কখনো বেশ অতিমাত্রায় ছিল। তো সেটাকে বিভিন্ন সরকার কন্টেইন করার চেষ্টা করেছে, এবং সেক্ষেত্রে আমাদের ল এনফোর্সিং এজেন্সি তারা অনেক ক্ষেত্রে সফলতার পরিচয় দিয়েছে। বা এখনো আমরা দেখছি যে এই যে দুজন বিদেশি হত্যার সময় আমরা দেখেছি যে ময়মনসিংহে আপনার আইএস সন্দেহে এরকম 8 জনকে গ্রেফতার করা হয়েছে বা ধরা হয়েছে। তো এই যে একটা মানে আপনার যদিও জঙ্গিবাদ বা আপনার উগ্রবাদ বড় ধরনের কোনো হুমকি হিসেবে আবির্ভূত হয়নি, যেহেতু আপনার আমাদের দেশের যে মানুষের যে তাদের যে সাংস্কৃতিক এবং তাদের যে নিজস্ব যে একটা জঙ্গিবাদ বিরোধী যে মানসিকতা, এবং সরকার থেকেও যে একটা কার্যকর একটা ল এনফোর্সিং এজেন্সির যে ব্যবস্থা, এইসব কারণে আমরা এবং ঐতিহাসিক কারণে আমরা দেখিনি। কিন্তু এটাও ঠিক যে তাদের যে উপস্থিতি ছিল সেটি বিভিন্ন ঘটনায় আমরা লক্ষ্য করেছি। ব্লগার হত্যা তো আছেই। তো এর ধারাবাহিকতায় আমরা বলতে পারি যে এই ঘটনাটি এটার সাথে লিঙ্ক করা যেতে পারে, কিন্তু প্রকৃত কারণ হয়তো আমাদের এখন আপনার অনুসন্ধান চলছে বা আপনার এটা তদন্ত চলছে, সেটা তদন্ত ছাড়া আমরা হয়তো বলতে পারবো না। বাট আমরা একটা প্রেক্ষাপট যদি চিন্তা করি, পটভূমি চিন্তা করি, তাহলে তার একটা ধারাবাহিকতাই ঘটতে পারে। আবার এটি যদি খুব একটা, যেহেতু আমাদের দেশে কখনোই বিদেশিদের উপর আক্রমণ করা হয়নি, এবং এটাকে বলা হয় যে এবং এটা শুধু বলা হয় না, এটাই বাস্তবতা যে বাংলাদেশ একটা বিদেশিদের জন্য কখনোই হুমকি ছিল না। এটা বিদেশি ফ্রেন্ডলি একটি দেশ। আমরা যেমন বহির্বিশ্বে যাই, বহির্বিশ্বের মানুষ এখানে থাকে, তাদের ব্যাপারে কখনোই আমাদের দেশে 1971 সালের মুক্তিযুদ্ধের পর থেকে আমরা নানা ধরনের সংকটের মধ্যে গিয়েছি এবং অনেক ধরনের আপনার রক্তপাতও হয়েছে, কিন্তু কখনোই আমরা কিন্তু বিদেশিদের উপরে কোনো ধরনের নজর পড়েনি। তো এখন এই যে 2015 সালের আপনার এই অক্টোবর মাসে এসে যখন আমরা দেখলাম যে এইরকম একটি অভাবনীয় এবং একটি নতুন ধরনের একটা টার্গেট আমরা লক্ষ্য করলাম, তো এখন এই টার্গেটটি আসলে একটি, যেহেতু জঙ্গিবাদের একটা আক্রমণের একটা ইতিহাস আছে, সেই কারণে এটার একটা এক্সটেনশন হিসেবে ধরা যেতে পারে। আরেকটা হতে পারে যে কোনো ধরনের রাজনৈতিক অভিসন্ধি থেকে, যেহেতু আমরা জানি যে এই দুটো হত্যাকাণ্ডের পেছনে কোনো ধরনের অর্থনৈতিক বা সামাজিক কোনো কারণ ছিল না, এটা প্রমাণিত। ফলে এর পেছনে অবশ্যই একটা রাজনৈতিক কারণ ছিল, এবং সেই রাজনৈতিক কারণটা যে গোষ্ঠী করেছে তারাই বলতে পারবে, কিন্তু এটা আমরা অনুমান করতে পারি। যেহেতু অনুমানটা এখন এই জন্য করতে হচ্ছে যেহেতু এখন পর্যন্ত এর কোনো কনক্লুসিভ বা কোনো ক্রেডিবল কোনো এভিডেন্স আমরা এখনো পাইনি যে এই গোষ্ঠী করেছে এবং এই কারণে করেছে। তো এই জন্য আমরা এটাকে রাজনৈতিক কারণেই বলতে পারি, কিন্তু সেই রাজনৈতিক কারণ যারা আপনার উগ্রবাদী তারা যা করে সেটাও কিন্তু রাজনৈতিক, কারণ তাদের যে মুক্ত চিন্তার উপরে কিংবা যারা এখানে লিবারেল বা সেকুলার চিন্তা ভাবনা করে তাদের উপর আক্রমণ করা, সেটাও কিন্তু একটা রাজনৈতিক উদ্দেশ্য। ফলে এটি একটা যেমন হতে পারে, আবার সরকারের উপরে, রাষ্ট্রের উপর একটা চাপ সৃষ্টি করা, সেটিও রাজনৈতিক হতে পারে। তো যেই গোষ্ঠী করুক না কেন, উদ্দেশ্য কিন্তু রাজনৈতিক। এখন এই ঘটনার আপনার পুনরাবৃত্তি না হওয়া পর্যন্ত, অথবা এই ঘটনা নিয়ে যে তদন্ত চলছে তার একটা মানে একটা সুরাহা না হওয়া পর্যন্ত আমরা কিন্তু অবজার্ভ করছি, আমরা পর্যবেক্ষণ করছি। কিন্তু এটি এমন একটি ঘটনা, যে ঘটনা কিন্তু আপনার মানে বিশেষ করে বহির্বিশ্বের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এবং বর্তমান বিশ্বে মানে যে কোনো দেশের নাগরিকের নিরাপত্তা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই মানুষের মধ্যে যারা বিদেশি নাগরিক, তাদের মধ্যে এক ধরনের ভয় বা আতঙ্ক
আছে, যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ব্রিফিং করেছেন এবং আশ্বস্ত করেছেন, এবং আমরা জানি যে আমাদের দেশে যে রাষ্ট্রদূতরা আছেন তারাও অনেকটা সন্তুষ্টি প্রকাশ করেছেন সরকার যেভাবে তাদের নিরাপত্তার ব্যাপারে। আমরা লক্ষ্য করেছি আপনার এই ডিপ্লোম্যাটিক জোন এবং অন্যান্য এলাকায় তাদের নিরাপত্তাকে করা, মানে এটাকে আরো শক্তিশালী করা হয়েছে। কিন্তু মানে এই ঘটনাটি একেবারেই আমি মনে করি যে বাংলাদেশ সমাজ বা রাষ্ট্র বা সরকার কেউ কিন্তু প্রস্তুত ছিল না। যে আক্রমণ আগে হয়েছে, কিন্তু বিদেশিদের উপর এরকম পরপর আক্রমণ করা, এবং সবার মধ্যে কিন্তু এখন প্রশ্ন একই ধরনের, এবং ভবিষ্যতে কি হবে সেই রকম একটা আশঙ্কা কিন্তু আছে। কিন্তু এখন পর্যন্ত আমরা যদি দেখি যে এটিকে একটা মানে নতুন ধরনের একটা মাত্রা, নতুন ধরনের একটা টার্গেট নিয়ে সংঘবদ্ধ চক্র তারা একটা কাজ করেছে, কিন্তু সেটিকে কার্যকরভাবে যদি আপনার মোকাবেলা না করা হয় এবং সেটির পেছনে যদি আপনার মানে জনগণ থেকে শুরু করে সরকার সবারই কিন্তু একটা খুব সিরিয়াস একটা দৃঢ়চেতা একটা অবস্থান থাকা উচিত। ব্যবসায়ী হিসাবে শাহিদ রেজা, আপনি কি মনে করেন? জি, আমি আলোচনাটা শুনছিলাম এতক্ষণ ধরে, যে সবটাই উদ্বেগের কথা, মানে আতঙ্কের কথা। তা আমি একটু সুখবর দিয়ে শুরু করতে চাই, যেটা আমি শুনলাম একটু আগে, যে সরকার 100 নম্বর বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। এদেশের ব্যবসায়ী হিসেবে আমি সরকারকে অভিনন্দন জানাই। আমরা আশা করব যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলি চালু থাকবে, কারণ এদেশের মানুষ অমিত সম্ভাবনার শক্তিশালী মানুষ। বিদ্যুৎ যদি প্রবাহ নিশ্চিত থাকে তাহলে আমরা আমাদের শিল্পায়নের গতিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। এখন ব্যবসায়ী হিসেবে আমরা মোটামুটি সবসময় এক ধরনের একটা ভার্নারেবল অবস্থার মধ্যে থাকি, বিভিন্ন রকম সমস্যা আমাদের উপর আসতে পারে। আর বাংলাদেশ বিশেষ করে যেটা হয়েছে, রপ্তানিমুখী দেশ হয়ে গেছে, এটা রপ্তানি নির্ভর দেশ হয়ে গেছে আমাদের এটা। এখন যে দুটো ঘটনা ঘটেছে, প্রথম যেটা যখন ঘটলো তখন আমরা এটাকে আসলে এক ধরনের বিচ্ছিন্ন বা হঠাৎ করে একটা ঘটনার মতো করে মনে করলাম। যেরকম গত কয়েক বছর আগে, বছর দুয়েক আগে বোধহয় সৌদি অ্যাম্বাসির একজন কর্মকর্তা মারা গিয়েছিলেন। সরকার কিন্তু খুব দ্রুত গতিতে তাদেরকে ধরে একটা বিচারের ব্যবস্থা করেছে, পানিশমেন্টও হয়েছে। কিন্তু দ্বিতীয় ঘটনাটা হওয়ার পরে আমাদের কাছে একটু আমরা আতঙ্কিত হয়ে যাচ্ছি যে আসলে কি হতে যাচ্ছে। কারণ দুটোই মনে হচ্ছে একটা প্লটের অংশ, একটা সুদূর প্রসারী চিন্তার অংশ হিসেবে এটা হচ্ছে, যে কাদেরকে হিট করছে। একটা জাপানকে হিট করলো, আর ইউরোপিয়ান ইউনিয়নের একজন মানুষকে হিট করলো। আপনি জানেন জাপান বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে শুরু করে বিশেষ করে উন্নয়নে, উনি একটু আগে যেটা বলে $6 বিলিয়ন যে সহযোগিতা ঘোষণা দিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী, 5 বছরে $6 বিলিয়ন দেবে, সেই সফরটিতে আমি ব্যক্তিগত উপস্থিত ছিলাম। এটা তো অভাবনীয় ছিল, মানে সরকারও এতটা আশা করেনি যতখানি জাপানে এগিয়ে এসেছিল। মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম জাপান সফর করেছেন বঙ্গবন্ধু, সবসময় কিন্তু বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করেছে। এবং আরেকটা ব্যবসায়িক কথা যেটা বলতে চাই, সেই আলোচনা যেই সফরে মাননীয় প্রধানমন্ত্রী $6 বিলিয়ন নিয়ে এসেছিলেন, সেই সফরেই জাপান ঘোষণা করেছিল চায়না +1 একটা নীতি তারা নেবে, যে চায়নার সাথে 8টি দেশকে তারা সিলেক্ট করবে তাদের আমদানি বাণিজ্যের জন্য। সেখানে বাংলাদেশ ছিল তাদের সবচেয়ে বেশি প্রায়োরিটিতে। সেই জাপানকে হিট করা হলো, এখানে যে ভদ্রলোককে মারা হলো। আপনি ইউরোপিয়ান ইউনিয়নে যেটাকে করা হয়েছে, ইটালির মতো একটা দেশে, ইউরোপিয়ান ইউনিয়ন অন্যতম দেশ ইটালি, এবং বাংলাদেশের সাথে অত্যন্ত সুসম্পর্ক, এরা ব্যবসায়িক মানুষ, এই মানুষগুলিকেও হিট করা হচ্ছে। তাহলে আমার মনে হচ্ছে জেনে বুঝে দেখে শুনে হিট করা হচ্ছে, একটা সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে আমি মনে করি। তো আমার এখন যেটা চাওয়া ব্যবসায়ী হিসেবে, যে সরকার এটা কীভাবে ডিল করে, কত দ্রুত এটা ডিল করতে পারে। কারণ এখন পর্যন্ত আমরা যারা ব্যবসা করি, আমরা খবর পাচ্ছি, আমাদের ক্রেতারা জানতে চাচ্ছে, বুঝতে চাচ্ছে, কেউ হয়তো এক সপ্তাহ পিছাচ্ছে, এটা নিয়ে উদ্বিগ্ন আমরা আছি। কিন্তু একদম আজকেই সবকিছু বন্ধ হয়ে গেছে এমন ভাবার কোনো কারণ নেই। সরকার যদি এটা ঠিক মতো ডিল করতে পারে, সরকারের আজকে যে ক্ষমতা আছে, সরকারের যদি এটা ডিল করা, দৃঢ়চেতা মনোভাবের মধ্য দিয়ে, যারা, কারণ আমরা বিশ্বাস করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর উপর আমরা আস্থা রাখি, তারা যদি সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে যদি নামে, তাহলে এই খুনি যারা আছে তাদেরকে ধরতে পারবে। এদেরকে যদি ধরে এদেরকে যদি আইনের আওতা নিয়ে আসা যায় এবং এদের যদি বিচারের মুখোমুখি করা হয়, আপনি শুনেছেন জাপান কিন্তু ইতিমধ্যে তারা তাদের কনসার্ন ব্যক্ত করেছে, তারা তাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে, তারা আইনের বিষয়টা কিভাবে সরকার ডিল করছে তারা কিন্তু দেখতে চাচ্ছে। আমরাও ব্যবসায়ীরা যেটা চাইবো, যে বিদেশিরা যারা আছে আজকে, এরা সবাই আমাদের পার্টনার, উন্নয়নের পার্টনার হোক, বাণিজ্য অংশীদার হোক, যে জায়গা হোক, এরা আমাদের অংশীদার সবাই। এদের কোনো ঘটনা যদি ঘটে, তাহলে সরকার কিভাবে ডিল করে। কারণ আপনি আমাদের সংস্কৃতির সাথে বিদেশির উপরে কোনো রকম হাত দেওয়াটা মানা, কোনো ইতিহাস নেই। আমাদের সংস্কৃতি একমাত্র এই বঙ্গের ইতিহাসে বলে অতিথি নারায়ণ, ঈশ্বরের প্রতি
তো এরা যারা হত্যাকারী করেছে, এই হত্যাকারীরা বাঙালি জাতির যে ঐতিহ্য আছে, চেতনা আছে, সেই চেতনার বিরুদ্ধের মানুষেরা, এদেরকে ধরতে হবে, এদেরকে আইনের আওতায় আনতে হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া কিন্তু অগ্রসরমান থাকবে। আমি অত্যন্ত আশাবাদী এই বিষয়টার উপরে। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি একজন শিক্ষক, আমি ঝিগুকাছা দর্শক থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে, ৭১ মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে বিভিন্ন সময়ে বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে একটি মহল বারবার করছে। আর আমি চিন্তা করছি যে এই যে সর্বশেষ বাংলাদেশের যে উন্নয়ন, এটাকে বাধাগ্রস্ত করার জন্য যারা ৭১ পর থেকে ষড়যন্ত্র করছে তারাই কি এর সাথে দায়ী নাই? আমি আপনাদের সাথে জানতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদা। বাসা ভাই আমাকে এখন বলেন, উনি যে কথাটা বললেন যে কখনো যেটা ঘটেনি সেরকম একটা ঘটনা ঘটছে। একদিন নম্বর যে চিন্তিত হওয়ার কারণ নাই, কিন্তু কিছু না কিছু আশঙ্কা তো মানুষের মধ্যে থাকছে। তো সেই প্রেক্ষাপটে গ্লোবালাইজেশনের যে বিষয়টা আছে পুরোপুরি আপনি যেভাবে বললেন, সেটাকে মোকাবেলা করার জন্য কি দরকার? আমি মানে সম্মানের সাথেই সাহেবের সাথে দ্বিমত করবো যে চিন্তিত হওয়ার না, আমি চিন্তার কথা বলেছি, কিন্তু এটা সরকার কিভাবে ডিল করে আমরা এটা দেখতে চাই। আমি সেটি সেই দুশ্চিন্তা জায়গাতে তো অবশ্যই আমি আছে। শুধু সরকারের ডিল করবে সেই জায়গাতেও নির্ভরতা দেখতে পাচ্ছি না, এবং সেই জন্যই আমার দুশ্চিন্তাটা আসলে। কারণ আমি একটা ঘটনা বলতে চাই, 2011-তে যখন আমাদের দেশে বিশ্বকাপ ক্রিকেট হয়, তখন কিছু উচ্ছৃঙ্খল মানুষ ওয়েস্ট ইন্ডিজের বাসে ডিল মেরেছিল। তারপর কিন্তু আমরা, আমাদের বিবেকে লেগেছিল, আমরা ফুল নিয়ে গিয়ে তাদের হোটেলের সামনে ক্ষমা চেয়েছি। হ্যাঁ, এখানে 2টা নাগরিক মারা গিয়েছে। আমাদের যে জাতীয় যে বিবেক, আমি কিন্তু এখন পর্যন্ত দেখিনি যে এই বিবেকটা চাঙ্গা হয়ে উঠেছে, এবং আমরা সরকারকে বাদ দিয়ে আমরা যে মানুষ এই স্তম্ভিত হয়ে যাওয়াটা খুব খারাপ। এই স্তম্ভিত হয়ে যাওয়াটা খারাপ। মানুষ শুড বি রিঅ্যাক্টিভ। মানুষকে ভাবতে হবে, এবং মানুষ অ্যাটলিস্ট যদি এটা ফিল করে, তাহলে যদি আমরা যে সম্ভাবনার কথাগুলো বলছি, যেটা যে একটা বিশেষ ধরনের রাজনীতির কথা আসলে আমাদের ফোনে যে বললেন, উনি যা বলছেন, এই বিষয়গুলোকে যদি আমাদের মোকাবেলা করতে হয়, তাহলে কিন্তু সবচেয়ে বড় শক্তি হচ্ছে জনগণ, সরকার পারবে না। এবং সেই জায়গাটাতে আমি ওইরকম কোনো রিয়াকশন বা ওইরকম কোনো রেসপন্স আমি দেখছি না বলেই আমি একটু দুশ্চিন্তাগ্রস্ত। হয়তো সময় লাগবে, কিন্তু এটা দরকার। হ্যাঁ, এটা একটা। আর যদি যেটা বলেন যে বিশ্বায়নের যে যুগে এটাকে যদি আমার মিটিগেট করতে হয়, যে আশঙ্কাটা আমরা দেখছি, তাহলে আমাকে প্রথম থেকে প্রিএমটিভ কাজ করতে হবে। আমাকে প্রথম থেকে দেখতে হবে যে এই ঘটনাগুলো কীভাবে আমার যারা অর্থনৈতিক পার্টনার তাদের সেন্টিমেন্টকে কীভাবে হার্ট করছে, এবং তাদেরকে আমার আশ্বস্ত করতে হবে। জাপানি প্রতিনিধি এখানে এসেছেন, ভালো কথা, কিন্তু আমাদেরই কিন্তু আগ বাড়িয়ে জাপানের কাছে যাওয়া উচিত এবং বলা উচিত যে আমরা মানে এগুলা যাতে না হয়, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কি ব্যবস্থা নিচ্ছি। চায়না প্লাস পলিসি জাপান একটা সুযোগ তৈরি করে দিয়েছে, কিন্তু এই সুযোগ নেওয়ার জন্য যে প্রস্তুতি, এবং সেই প্রস্তুতির অংশ হিসাবে কিন্তু এই কাজগুলো আমাদের করতে হবে। তো আমি যদি আমার নিজ ভূখণ্ডে কারো নিরাপত্তা না দিতে পারি এবং আগুন জ্বলে, তাহলে আমরা যত সুন্দর কথাই বলি না কেন, কেউ ওই আগুনে ঝাঁপ দিতে আসবে না, এবং তাতে করে আমাদের অর্থনৈতিক যে শক্তি, সেই শক্তিটা পুরো নষ্ট হয়ে যাবে। এবং সেই আগুনটা নিবারণটাই হচ্ছে, আমি মনে করি, বিশ্বায়নের কথা বাদ দিই, বিশ্বায়নকে এখানে টেনে আনারও আসলে দরকার পড়ে না। প্রথম কথা হচ্ছে যে আমার ঘরের যে এই যে অস্থিরতার আগুন, সেটাকে আমার নিভাতে হবে। যদি আমি নিভাতে পারি, তাহলে বিশ্বায়নের যে সুফল, সেটা আমি নিতে পারবো। আদারওয়াইজ আমি এই আগুন জিয়ে রেখে বিশ্বায়নের অন্য কোনো জানালা দিয়ে কোনো উন্নতি আনতে পারবো না। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা জাহাঙ্গীর ওসমান, খিলক্ষেত থেকে। আমার প্রশ্ন হলো, বিদেশি নাগরিকদের হত্যার সঠিক বিচার বা তদন্ত হবে কিনা, নাকি এ নিয়ে রাজনীতি হবে? ঠিক আছে, ঠিক আছে স্যার, আপনার কাছে একটা যে সাইটটা, এই যে আইএস করেছে, যে সাইটটা খুব মজার ব্যাপার স্যার। সাইটটা গবেষণামূলক এবং সন্ত্রাসী, এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রে, এবং এসআইটি সাইটটা, এবং ওখান থেকেই তথ্যগুলো কিন্তু সরবরাহ করেছে যে না, তারা দাবি করেছে আইএস এবং
এবং ওখানকার যারা সাইটের মালিক যারা আছে তাদেরকে নিয়ে অনেক বিতর্ক আছে, অনেক জিনিস আছে, এবং পুরাটাই মার্কিন যুক্তরাষ্ট্রে বলতে পেতে যত কিছু হচ্ছে, যা কিছু বাংলাদেশে যত কিছু এই যত নেগেটিভ সাইডগুলো কিন্তু সবগুলো আসছে ওই জায়গা থেকে। হ্যাঁ, খুব পরিষ্কারভাবে, এবং আমাদের এখান থেকে ইন্টারনাল যত তথ্য যে এই জিনিসগুলো আছে সবগুলো, এবং জঙ্গি সংশ্লিষ্টতা আছে এমন কোনো নিউজ, সেটা পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন, পুরো ওই সাইড থেকে হয়। এর পেছনে কারণটা কি? যে তারা গবেষণা করে এই জন্য, নাকি কোন প্রেক্ষাপটে হয়? এবং তারা কি যুক্তরাষ্ট্রে করছে, এখানে ওনার রাষ্ট্রদূত এই কথা বলছেন, হ্যাঁ, কিন্তু ওনার এখানে সাইডটাই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, ওরা বলে দিচ্ছে যে আইএস করেছে। মানে রয়টার্সকে সবগুলো নিউজ কিন্তু তারা দিয়েছে, তাদের ওখান থেকে আসছে। এটা বলার আগে আমি দুই একটা একটু মন্তব্য করতে চাই। যেমন একটি দর্শক একজন প্রশ্ন করেছে ষড়যন্ত্রের তত্ত্বের কথা। এখন এটি আসলে আমি একজন নাগরিক হিসেবে আমার কাছে খুব বিব্রতকর মনে হয় যে বাংলাদেশে যখনই কোনো বড় ধরনের আপনার রাজনৈতিক বলেন বা আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত বা নিরাপত্তা সংক্রান্ত দুর্ঘটনা বা কোনো ঘটনা সংকট হয়, তখনই আমরা এটাকে কিন্তু ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ফেলে দিয়ে এর যে একটা সঠিক তদন্ত হওয়া, এই যে কে বা কারা করছে, কারণ অনেক কিছুই কিন্তু প্রতিপক্ষ, তো যখন আমি যখন একটা পক্ষ হই, আমার প্রতিপক্ষ কিন্তু অনেক, কিন্তু আমরা কি করি, আমরা সরাসরি একটা টানেলের মতো আমাদের কোনো একজন প্রতিপক্ষকে টার্গেট করে আমরা বলি যে তার ষড়যন্ত্র এটা হয়েছে। মানে ষড়যন্ত্র শব্দটা আমাদের কাছে এত জনপ্রিয় হয়ে গেছে যে কারণে আমরা দেখছি যে আপনি দেখেন এই মানে উন্নত দেশগুলো যেখানে আপনার এই ধরনের ইনভেস্টিগেশন অনেক মানে উন্নত মানের, তারা কিন্তু এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে এগোয় না, এবং তাদের যে মন্ত্রী বা তাদের যে পলিসি মেকার বা তাদের বিরোধী দলে যারা থাকে কেউ কিন্তু আপনার এই ধরনের আপনার ব্লেম গেমে যায় না বা ষড়যন্ত্র দিয়ে আগায় না। ফলে এটা আমাদের খুবই দুর্ভাগ্যজনক, এবং আমি মনে করি যে বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে এটার বিস্তার ঘটেছে, এবং যারা এগুলো বলে তাদের ভিতরে এক ধরনের সংকীর্ণ রাজনৈতিক চিন্তা থেকে বলে, সেটা আমি মনে করি পরিহার করা উচিত। আর দ্বিতীয়ত আমি মনে করি যে এই ধরনের ঘটনায় আমাদের দেশের নাগরিক সমাজ যেই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, আমি কিন্তু বাংলাদেশের, যেটা আমি শুরুতে বলেছিলাম যে আমাদের দেশে যে উগ্রবাদ বা জঙ্গিবাদ তৎপরতা, এটার ভিত্তি না পাওয়ার পিছনে কিন্তু বড় কারণ হচ্ছে আমাদের জনগণ, এবং আমাদের এই জনগণ এবং এই দুজন বিদেশি নাগরিক হত্যার পরে মিডিয়া থেকে শুরু করে ইভেন আজকে আমরা যে আলোচনা করছি প্রত্যেকটা স্তরে কিন্তু যথেষ্ট সহমর্মিতা এবং বিষয়টাকে আমরা তুলে ধরছি। আজকে যদি এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের কোনো একটা দেশে হতো, তাহলে হয়তো বা সেটি নিয়ে কতজন আলোচনা করতে আমরা জানতাম, আমি জানি না। আমার সন্দেহ আছে যে এটি খুব একটা ওই রকম ঘটনা কিন্তু ওরা এগুতে দেয় না, এগুতে দেয় না। কিন্তু যদি কোনো কারণে আপনার এরকম ঘটনা ঘটতো, আমি মনে করি না যে অতটা সংবেদনশীল আমাদের মানুষ, সাধারণ মানুষ কিন্তু অনেক সংবেদনশীল, এবং সেই সংবেদনশীল বিশেষ করে বিদেশিদের ব্যাপারে এটা কিন্তু আমাদের ইতিমধ্যে মিডিয়া বা এগুলোতে আমরা, এটা কিন্তু আমাদের একটা বড় শক্তি। আমি মনে করি যে এটা আমরা এই দুজন নাগরিকদের ব্যাপারে জনগণ থেকে যে রিয়াকশনটা সেটা যথেষ্ট ইতিবাচক। যে জিনিসটা আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে সরকার তার যে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যে একটা ফর্মাল ইনভেস্টিগেশন প্রসেস শুরু করেছে সেটা কত দ্রুত শেষ হবে এবং সেটা কতটা পজিটিভ ফলাফল নিয়ে আসবে সেটি। আর আরেকটা জিনিস হচ্ছে আপনার নিরাপত্তা এবং অর্থনীতি, দুটোই কিন্তু আমরা খুব সহজে বলে ফেলি, কিন্তু দুটোই কিন্তু খুব বড় জায়গা। আপনি একটা দেশের নিরাপত্তা কিন্তু অনেক ধরনের ঘটনা, অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়। ফলে এই দুটো হত্যাকাণ্ড অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা নিরাপত্তার একটা বড় জায়গাকে আমরা যদি এটাকে মিলিয়ে ফেলি যে এর কারণে পুরো নিরাপত্তাটা অথবা অর্থনীতির জায়গাটাও কিন্তু অনেক বড়। কারণ আজকে এটা ঠিক যে বায়াররা হয়তো আসতে পারছে না, কিন্তু বাণিজ্যের তো অনেকগুলো চ্যানেল আছে, আর বাণিজ্যের স্বার্থটা তো অনেক ব্যাপক। ফলে সেখানে এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের ইনট্যাক্ট আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যদি এটা প্যাটার্ন হয়ে যায়, ভয়টা হচ্ছে যদি আপনার এই হত্যাটা আরো যদি রিপিট হয়, এবং তখন আমরা একটা দীর্ঘমেয়াদী একটা হুমকির মধ্যে পড়ে যাব। কিন্তু এই পর্যায়ে আমরা হয়তো আমাদের মানে এই ঘটনার গুরুত্ব অনুধাবন করে কিন্তু আমরা বলতে পারি যে মানে পরিস্থিতিটা একটা নিয়ন্ত্রণের মধ্যে আছে। আর আপনি যে সাইটের কথা বলছেন, এই সাইটটি এখন আজকে আমি যদি আপনাকে ইমেইল করি, সেই ইমেইলটা কিন্তু মানে এটার কন্টেন্টটা মার্কিন যুক্তরাষ্ট্রের তাদের যে সার্ভার সেটা কিন্তু আগে জেনে যায়। মানে আমরা, এবং আপনি কিছুদিন আগে বা কয়েক মাস আগে দেখেছেন যে আপনার ইউরোপের যে এই মার্কেল থেকে শুরু করে অনেকেরই
তাদের নিরাপত্তা, তাদের টেলিফোনে আড়ি পাতা থেকে শুরু করে সবকিছুই কিন্তু আপনার যুক্তরাষ্ট্র থেকে হচ্ছে। তো এখন এই যে আপনার ইন্টারনেট প্রযুক্তিটা, এটা এখনো পর্যন্ত উন্নত বিশ্ব, পার্টিকুলারলি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে, এবং এই ধরনের ইন্টেলিজেন্স সাইট, যেটা সাইট নামে পরিচিত, এগুলো তো যুক্তরাষ্ট্র সরকারি কোনো আপনার না, মানে সাইট না, এখন প্রাইভেট বিভিন্ন মানে সাইট আছে, এবং তারা এগুলো করছে, এবং তাদের নিঃসন্দেহে তাদের এই ধরনের তথ্য বিনিময়ের ক্ষেত্রে তাদের একটা পলিটিক্স কাজ করে, তাদের এক ধরনের স্বার্থ কাজ করে, এবং আমরা অনেক ইতিপূর্বে বেশ কিছু ঘটনায় দেখা গেছে তারা যে তথ্য দিয়েছে সেটি ভুল প্রমাণিত। এখানেও কিন্তু এখন পর্যন্ত তারা যে আইএস এর কথা বলছে আসলে কিন্তু সেটি প্রমাণ হয়নি, কিন্তু তার ওখান থেকে রয়টার্সের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরো যখন মানে অনুসন্ধান করে অনেকে জেনেছে যে এই সাইট যারা মেইনটেইন করে তারা ইসরায়েলের নাগরিক বা তারা জিউইশ, এই ধরনের অনেক কিছু আছে। তো আসলে গ্লোবাল কোন একটা মানে কোন একটা প্রসেস বা ফোর্সকে যদি আমরা আমাদের এখান থেকে বসে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু সেটা খুব ডিফিকাল্ট। কিন্তু এটা বুঝতে আমাদের অসুবিধা হওয়ার কথা না যে এই ধরনের সাইট মেইনটেইন করা হয় তাদের নিজস্ব স্বার্থের কারণে। এটা কিন্তু কোনো ফিলান্থ্রপিক সাইট না, বা এটা কোনো বিশ্বের নিরাপত্তা বিধান করার জন্য কোনো সাইট না। তাদের নিজস্ব কতগুলো এজেন্ডা আছে, সেই এজেন্ডা তারা সারা বিশ্বই বাস্তবায়ন করে, সেটা মাথায় রেখেই কিন্তু তারা তথ্য আদান প্রদান করে। একটা ফোন আছে, তারপর আপনার কাছে যাই সাদ ভাই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে হোসাইন বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে, দুইজন বিদেশি হত্যার প্রেক্ষাপটে এত বড় বহুমুখী ক্ষতিতে আমরা পড়তেছি, অথচ আমাদের বুদ্ধিজীবীদের একটা সম্মিলিত প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ শাহেদ ভাই। জি, আমি ব্যবসায়ীদের কথা বলতে পারি। আমরা এটা তীব্র নিন্দা জানাই। এই যে এই ধরনের হত্যাকাণ্ড বা এই ধরনের অস্থিরতা যে কোনোভাবে যে তৈরি হয়, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। আপনি গত 13 সালের অস্থিরতার পরে 14 সালে একটা স্থিরতা এসেছিল, 15 সালের প্রথমে আবার একটা অস্থিরতা এসছে, এইবার একটু ধীরে ধীরে যখন স্থির হচ্ছে, ব্যবসা বাণিজ্য এগুচ্ছে, তখন নতুন একটা ঘটনা ঘটে গেল। এখানে উদ্বেগের বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দুটো ঘটনা পরপর ঘটলো, দুটো ঘটনাকে এক করলে মনে হচ্ছে যে এটা বড় কোনো একটা প্লটের অংশ হিসেবে এটা ঘটেছে, এই জন্য আমাদের উদ্বেগের প্রশ্ন। আর আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা 7 দিনের মধ্যে কোনো কিছু হয় না, যে ঘটনা এত কম সময়ের মধ্যে হয় না। আমাদের কাস্টমার যারা আছে, আমরা কারণ সারা পৃথিবী এখন একে অপরের সাথে হাত ধরাধরি করে চলে, সবাই খোঁজ খবর রাখে, বিভিন্নভাবে জানতে চাচ্ছে, সে হয়তো তার আশাটা হয়তো 2 দিন পিছাচ্ছে, সে এখন সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সরকার কিভাবে ডিল করে। আমরা সরকারের সর্বোচ্চ মহল থেকে যেটা দেখতে পাচ্ছি, কনসার্ন দেখতে পাচ্ছি। উনি আজকেও কথা বলেছেন এটা নিয়ে, গতকালকেও কথা বলেছেন। এখন আমরা এটা প্রকৃত অর্থে এর একটা কার্যকর রূপ দেখতে চাই। যারা, আমি আগেও বলেছি, সরকার প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আস্থা আছে। আমরা তারা ইচ্ছা করলে এই যারা খুনি যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারে, তাদেরকে গ্রেপ্তার করে অবিলম্বে আপনি আইনের আওতায় নিয়ে আসেন, আপনি যাতে পরিচ্ছন্ন বিচারের ব্যবস্থা করেন, তাহলে তো আর উদ্বেগের কোনো কারণ থাকবে না। ধীরে ধীরে আপনি আপনার বিষয়টা হ্যান্ডেল করেন। এর সাথে জোড়া দিয়ে কোনো আলাপ আলোচনা করে দেশীয় কোনো স্থিরতার চিন্তা করার আমি মনে করি না কোনো দরকার। এটাকে একটা ঘটনা ঘটেছে, মার্ডার হয়েছে বিদেশে, তাকে সেভাবে ডিল করেন, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্য দিয়ে আছে। আমরা আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা সকল রাজনৈতিক দলের কাছে যেটা চাই, স্থিরতা থাকুক, রাজনৈতিক স্থিরতা থাকুক, সহমর্মিতা থাকুক, একে অপরকে ছাড় দিক, একে অপরের উপরে দোষ চাপিয়ে দেওয়ার যে সংস্কৃতি, সেখানে থেকে বেরিয়ে আসার দরকার আছে। দেশটা এগুচ্ছে, সবাই মিলে দেশটাকে এগুতে দেন। আমরা কিছু কর্মসংস্থান তৈরি করি, দেশটাকে আমরা প্রকৃত অর্থে সোনার বাংলা বলতে যা বোঝায় কাছাকাছি যেন আমরা পৌঁছতে পারি, এই দিকে আমরা এগুতে থাকি। না, তাহলে যখন মানে এই জায়গায় কিন্তু বারবার প্রশ্ন আসছে, দুটো জিনিস আমাদের মধ্যে আছে। উনি একটা ভাষা বলেছিলেন যে একটা হচ্ছে অভ্যন্তরীণ সমস্যা আমাদের, আর এখন যে সমস্যাটা এটা কিন্তু মিক্স হয়ে গেছে, আন্তর্জাতিক এবং দুইটাই ঢুকে পড়েছে। যেমন অভ্যন্তরীণ সমস্যার ক্ষেত্রে যেটা হয়, আমাদের সরকার বলতে থাকে, হ্যাঁ, যে না আমার এখানে এটা আছে, ঠিক আছে, বিরোধী পক্ষ বলছে যে না এটা নাই। যেমন এটা হতে থাকে আমরা যেটা ফেস করছি গত কয়েক বছর ধরে, যখন এটার সাথে এটা যুক্ত হয়ে গেছে, সমস্যাটা সেই জায়গায়। আসলে সবই কিন্তু এখনো কিন্তু অনুমান নির্ভর হচ্ছে, এখনো কিন্তু প্রকৃত ঘটনাটা কিন্তু না, আমি সেটাকে হয়নি। কে করেছে আমি এটা বলছি না।
ক্রিমিনাল যেটা যারা বলছি হয়েছে, বিদেশ থেকে একটা প্রেশার তো অলরেডি চলে বেশ তো আসছে। তার নাগরিক যেহেতু মারা গেছে, বাংলাদেশের নাগরিক কোথাও যদি আহত নিহত হয় সরকার কনসার্ন জানাবে, এখানেও তারা তা জানিয়েছে। আমরা এখন যেটা চাই যে প্রকৃত খুনি যারা এখানে আছে তাদেরকে আপনি ধরেন, তাদেরকে আপনি চেস করেন, তাদের কাছ থেকে আপনি বের করেন যে পিছনে ঘটনা কি আছে। আমরা তো সবাই অনুমান করছি, অনুমান করে আমরা দিন রাত্রের ঘুম হারাম করার তো কোনো দরকার নেই, বরঞ্চ আমরা এফেক্টিভ কোনো কিছু করি, তাদেরকে আমরা আইনের আওতায় আনি। যারা খুন করেছে, বাংলাদেশের মানুষই তো করেছে, যারা করেছে পালিয়ে গেছে, কোথায় যাবে, ধরা যাবে। বাংলাদেশ ছোট্ট একটা ভূখণ্ড, আমাদের এতগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। সরকার এটিকে যদি 1 নম্বর প্রায়োরিটি হিসেবে নেয় তাহলে এই সমস্যাটার সমাধান হবে এবং পিছনে কারা আছে সেটা বের হয়ে যাবে। ইনস্টেড অফ এই যে অনুমান নির্ভর চিন্তা ভাবনা না করে রিয়েল ফ্যাক্ট যেটা আছে সেটাকে খুঁজে বের করা দরকার। বাসা ভাই, উনি যেটা বললেন যে সরকারি আয়োজন, কিন্তু সরকারের তরফ থেকে যেটা আসছে 2 ধরনের বক্তব্য কিন্তু আপনি দেখেছেন, 2 ধরনের বক্তব্য আসছে। তো ওই বক্তব্যটাও তো মানে মানুষকে আশান্বিত করছে না। না, আসলে দেখেন, এটা ওই বিষয়গুলা, আমি অর্থনীতির বিষয়টাতে ফোকাস থাকতে চাই, ওই বিষয়গুলো নিয়ে আমি খুব একটা বলতে কমফোর্টেবল ফিল করবো না। বাট আমি যেটা অ্যাট দ্য সেম টাইম এই দেশের নাগরিক হিসাবে আমি কিন্তু খুব একটা আশাবাদী হতে পারছি না। আমি একজন প্রশ্নকর্তা বলেছেন যে এত বড় ঘটনা হলো কি, আমরা তো কোনো সংঘবদ্ধ বা একটা ওরকম সুসংগঠিত কোনো প্রতিবাদ আমাদের জাতির বিবেক বলে যারা পরিচিত ওইখান থেকে দেখতে পাচ্ছি না। আমরা তো অনেক বিষয়ে অনেক বিবৃতি দিই, অনেক পদযাত্রা করি, অনেক কিছু করি, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি, সেটা আমাকে হতাশ করে। আর বাংলাদেশের অর্থনৈতিক ক্ষেত্রটা অনেক বড়, এটা অর্থনীতিতে হাজার রকমের অ্যাক্টিভিটিস, কিন্তু বাংলাদেশের অর্থনীতির সাইজটা কিন্তু খুব একটা বড় না। 150 বিলিয়ন বা 160 বিলিয়ন ডলারের মতো, তার প্রায় 45% কিন্তু বহির্বিশ্বের বাণিজ্যের সাথে সম্পৃক্ত। তো এই 45% অ্যারাউন্ড 60 to 65 বিলিয়ন ডলার কিন্তু সরাসরি বহির্বিশ্বের সাথে সম্পৃক্ত। আমি কোনোভাবে এটা বিশ্বাস করি না যে এই দুটো ঘটনার ফলে বাংলাদেশের অর্থনৈতিক হুমকির মুখে পড়ে গেছে। কিন্তু আমরা সবাই যেটা বলছি, আমিও সেটাই বলবো যে যদি এটা প্যাটার্ন হিসেবে দাঁড়িয়ে যায় তাহলে কিন্তু একটা হুমকির মধ্যে আমরা পড়ব। এখন প্যাটার্ন হিসেবে যাতে না দাঁড়ায় সেখানে সরকারের ভূমিকা আমরা আশা করছি। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা অ্যাড করতে চাই, সেখানে জনগণেরও একটা সচেতনতা এবং একটা সক্রিয় প্রতিবাদ আমরা দেখতে চাই, যেটা এখন পর্যন্ত দেখিনি আমি। আচ্ছা, আর দ্বিতীয় যেটা একটা প্রশ্ন হিসাবে হয়তো আমি উত্থাপন করব, আমার কাছে জবাব নেই, যে সরকারি প্রশাসন বা রাষ্ট্রীয় ব্যবস্থায় থেকে এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছে যারা, আমরা সেই প্রশাসন বা সরকারি যে মেশিনারিজ তাদের সক্ষমতার বিষয়টা নিয়ে কি কখনো ভেবেছি? তারা আসলে কি চাইলেই তদন্ত করে বের করতে পারবে? মানে এইখানে কি আমাদের আসলে নতুন করে ভাবতে হবে কিনা? কারণ বিকজ দিজ আর মানে নিউ কাইন্ড অফ টেরোরিজম, তাই না? এগুলো তো আমরা আগে দেখিনি যে বিদেশিদেরকে এইভাবে করা। তো এটা তো কেউ হুট করে গিয়ে করেনি, এটার পিছনে একটা অর্থায়নের বিষয় আছে, এটার পিছনে একটা রাজনীতি আছে, এটার ভিতরে একটা সংঘবদ্ধ একটা ছক আছে। তো এইগুলাকে আনআর্থ করার মতো যে শক্তিটা, সক্ষমতাটা সরকার দরকার, সেটা সরকারের আছে কিনা, এবং এই বিষয়ে আমাদের আসলে সরকারের নতুন করে সক্ষমতার প্রয়োজন আছে কিনা, এই বিষয়গুলো হয়তো সামগ্রিকভাবে আলোচনায় আসা উচিত। এটা অর্থনীতির বিষয় না, কিন্তু অর্থনীতিটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার মনে হয় শুধুমাত্র এই যে টিপিক্যালি আমরা সব কিছু হলেই বলি সরকার সুষ্ঠু তদন্ত করে বের করে আনতে হবে, সরকার যদি চায় পারে, কিন্তু সেই পারার জায়গাটাতে সরকার আছে কিনা সেটাও হয়তো একটু পর্যালোচনা করতে হবে এই পর্যায়ে এসে। স্যার, উনি বললেন যে এটা নিয়ে মানে আমরা যদি সরকার সঠিকভাবে তদন্ত করে বের করতে পারে তাহলে ভালো, তাহলে এটা নিয়ে শঙ্কা কারো নেই। কিন্তু বিসিসিআই যে আছে এবং বিজেপি দুজনেই কিন্তু প্রতিষ্ঠান হিসাবে কিন্তু তাদের ইয়েটা কিন্তু দেয়ার কনসার্ন। ঢাকা চেম্বার অফ কমার্স এবং বিজিএমই দুইটাই, তো সবচেয়ে বড় মনে করেন যে এটা হলো বিজিএমই মধ্যে একটা স্টেটমেন্টও দিয়েছে। হ্যাঁ, মানে তারা কিন্তু কনসার্ন, উনি বলছেন যে এটা কনসার্ন, তারা কিন্তু বলছে এটা কনসার্ন। কারণ হলো যে তারা হয়তো বা তাদেরকে কোনো কিছু বলছে না, কিন্তু তারা প্রকাশ্যে কোনো কিছু পাচ্ছে না, কিন্তু তারা অনুভব করছে যে এই ধরনের একটা চাপ তৈরি হচ্ছে। না, এটা তো আসলে যে কোনো নেতিবাচক ঘটনার কিন্তু একটা প্রতিক্রিয়া থাকে, এবং সেটা যদি বাংলাদেশে যদি এই বিদেশি হত্যা না, যদি আমাদের দেশেরই 3 জন মানুষ মারা যেত এবং কোনো জঙ্গি বা এরকম, তখনও কিন্তু একটা প্রতিক্রিয়া হয়, এবং এগুলো আস্তে আস্তে অ্যাকুমুলেটেড হয়ে কিন্তু আমাদেরও এই যে ব্লগার হত্যার ব্যাপারটি যেটি আপনার বারবারে ঘটছে, এবং এটা ওই অর্থে এটার কোনো তদন্ত করে সুরাহা করা হচ্ছে না, সেটিও কিন্তু বাইরে একটা নেতিবাচক ধারণা আছে। তো এই যে নেতিবাচক যে কোনো ঘটনা, কিন্তু এটা আমরা কতটুকু বিশ্লেষণ করব, কতটুকু আমরা গ্রহণ করব, কতটুকু বর্জন করব, বা এটা কতটুকু ইম্প্যাক্ট, তার তো আসলে দাঁড়িপাল্লা দিয়ে মাপা যাবে না। কিন্তু যেহেতু এই আক্রমণটাতে টার্গেটটা হচ্ছে বিদেশি নাগরিক,
এবং সেখানে একটি নয় দুজন হয়েছে, কিন্তু দুজন হওয়ার ফলে আমরা একটা বিগিনিং দেখছি। এখন সেটাকে যদি আমরা এটাকে এন্ড ধরে চিন্তা করি যে না সব চলে গেল, সব হয়ে গেলে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। কারণ এটা কিন্তু দিনের শেষে কিন্তু এটা স্পর্শকাতরতা আছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ঘটনা কিংবা আপনার এই মুহূর্তে মানে যে কোনো ক্ষেত্রে একটা দেশের যে কোনো ঘটনা এটা কতটা আপনি বাইরে প্রকাশ করবেন বা কতটা বহির্বিশ্ব জানবে, কোন ঘটনা কিভাবে জানবে, এগুলোর কিন্তু স্পর্শকাতরতা, নিরাপত্তার সাথে সংশ্লিষ্টতার বিষয়গুলো আছে। এই জন্য আমার মনে হয় যে মানে এই ঘটনার প্রতিক্রিয়াটা যেভাবে আপনার সুশীল সমাজে বা সাধারণ নাগরিকের মধ্যে পড়ার কথা, যেভাবে প্রতিবাদ করার কথা, কারণ এটিকে প্রথমেই আপনার ষড়যন্ত্র রাজনৈতিক কারণে করা হয়েছে, তাইলে আপনি খেয়াল করে দেখেন এটাকে যথেষ্ট পরিমাণে পলিটিসাইজ করা হয়েছে, যথেষ্ট পরিমাণে নিরাপত্তা, এটাকে আমরা সিকিউরিটাইজ বলি আর কি, সেটাও করা হয়েছে। আবার এর সাথে একটা ফরেন লিঙ্কেজ আছে, ফলে এটাকে আপনার অনেকটাই মানে টেকনিক্যালি ডিল করাটাই খুব গুরুত্বপূর্ণ, এবং যেটা আসলে আমাদের মানে রাষ্ট্রের উপরে বা সরকারের উপরে বর্তায়, এবং তারাই কাজটি শুরু করেছে। তো সমস্যাটা হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা সম্পর্কে আমরা অনেক আশাবাদী এবং আমরা অনেক কনফিডেন্ট। আমরা জানি যে তারা অনেক বড় বড় ঘটনা ঘটিয়েছে, মানে এগুলো অনুসন্ধান করেছে, কিন্তু যেই জায়গাটাতে আমাদের সন্দেহ সেটা হচ্ছে যে সদিচ্ছা এবং তারা কতটা, মানে সব ঘটনা না, আমরা এই ধরনের ঘটনায় দেখেছি যে যথেষ্ট পরিমাণে যে ধরনের মানে অনুসন্ধান বা ইনভেস্টিগেশন বা যেভাবে করা, সেটা হয়তো বা আমাদের মানে এই বিশেষ করে আবারও ব্লগার হত্যার বিষয়টা চলে আসে, এরকম কিছু ঘটনা আছে যেখান থেকে আমরা এখনো পর্যন্ত কোনো উত্তর পাইনি, যে কারণে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা সন্দেহ থাকতে পারে। তবে এটি ঘটনা যেহেতু ঘটেছে খুব বেশি দিন হয়নি, আমরা হয়তো অপেক্ষা করছি, দেখছি, যদি সেটা একটা দীর্ঘ অপেক্ষার ব্যাপার হয়, তাহলে কিন্তু মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আমাদের না, শুধু আমাদের নষ্ট হলে তো আমরা তো অনেক ক্ষেত্রে হয়েছেও, তারপরেও চলছে, রাষ্ট্র চলবে, সমাজ চলছে, কিন্তু যদি বহির্বিশ্বের হয় তাহলে কিন্তু আমাদের দেশের ভেতরের বিনিয়োগ, আমাদের অর্থনীতি এবং আমাদের ট্যুরিজম বিভিন্ন জায়গায় কিন্তু মানে এটা প্রভাব পড়বে। তবে এখানে আরেকটা বিষয় আছে, যদি এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তাহলে আমরা হয়তো বা আমাদের দেশের যে একটা সীমিত আকারের যে আপনার জঙ্গিবাদী নেটওয়ার্ক যেগুলো বিভিন্ন নামে আছে, একেবারে শুরুর দিকে আপনার জেএমবি থেকে শুরু করে মানে আল্লাহর দল কিংবা আনসারুল্লাহ বাংলা টিম সহ এরকম অনেক নামে আছে, কিন্তু নাম কোন বিষয় না, বিষয়টা হচ্ছে যে তারা একটা এরকম সংঘবদ্ধ গ্রুপ আছে। তো তাদেরই বিভিন্নভাবে তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য যেই ধরনের ঘটনা তারা ঘটায়, তারই একটা এক্সটেনশন হবে যদি সেটা রিপিট না হয়। আর যদি রিপিট হয় তাহলে কিন্তু সেটি নিঃসন্দেহে দেশের ভিতরে বড় ধরনের একটা রাজনৈতিক সংকট তৈরি করার জন্য বা হয়তো বা সেটার শুরুটা হতে পারে। কিন্তু শুরু তো আমরা অনেক কিছুই করি, কিন্তু যদি রাষ্ট্র সেটিকে চিহ্নিত করতে পারে, যথেষ্ট পরিমাণে এটাকে যদি আপনার মানে সজাগ থেকে সেটাকে যদি আপনার কন্টেইন করতে পারে, তখন কিন্তু অনেক ঘটনাই কিন্তু আর সেটা ঘটে না। এবং বাংলাদেশের মাটি যেরকম অতীতেও আপনার এই সন্ত্রাসবাদ জঙ্গিবাদের জন্য ব্যবহার করতে পারেনি সেই অর্থে, কারণ সারা দেশে 500-র মতো বোমা ফাটিয়েও কিন্তু পরবর্তীকালে তাদেরকে ফাঁসির মঞ্চে আসতে হয়েছে। এটা কিন্তু বিশ্বে বিরল ঘটনা। আমরা ভুলে গেলে হবে না যে এটা কেমন সোসাইটি। যদি আজকে বাংলাদেশকে আরো 7-8 বছর আগেই বলা হয়েছিল যে নেক্সট আফগানিস্তান, কোথায় আফগানিস্তান? আপনি এরপর ইলেকশনও তো হয়েছে, আমাদের দেশে যারা মানে ধর্ম নিয়ে রাজনীতি করে তাদের জনগণ তাদেরকে কিভাবে প্রত্যাখ্যান করেছে। তো এই জিনিসগুলো কিন্তু আছে, এগুলো আমাদের অস্বীকার করে গেলে হবে না, কারণ আমাদের মানুষ এই ধরনের পন্থাকে, আপনার রাজনৈতিক সমস্যা থাকতে পারে, দেশে সংকট থাকতে পারে, বিভিন্ন ধরনের অসন্তুষ্টি থাকতে পারে, আমাদের সুশাসনের সমস্যা থাকতে পারে, কিন্তু এগুলো আপনার এই শক্তি প্রয়োগ করে জঙ্গিবাদের মাধ্যমে এগুলো সমাধান, এটা বাংলাদেশের মানুষ কখনোই চায়নি। একমাত্র ব্রিটিশদের সময় স্বাধীনতার জন্য তারা বিভিন্ন ধরনের আক্রমণ করেছে, আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে, কিন্তু একটা স্বাধীন দেশে একটা রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য এই ধরনের মানে এই ধরনের যে অত্যন্ত সশস্ত্র নোংরা যে অমানবিক এই বিষয়গুলো কিন্তু কখনোই গুরুত্ব পায়নি আমাদের।
শেষ পর্যায়ে চলে আসছি, জি, বলেন এবার। আমি আগের জায়গায় আছি যে আমি আশাবাদী যে সরকার এটাকে ডিল করতে পারবে শক্তভাবে, কারণ উনি কিন্তু একটা কথা বলেছেন, ব্লগারের ইয়ে নিয়ে কিন্তু কোনো কিছু এখন না, পর্যন্ত আমি হয়নি। আজকে যে সরকারের উচ্চ মহল না সদিচ্ছার ভাবনা, সরকারের সদিচ্ছা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে একদম সম্ভব মেবি। বাট আমি আজকে যে মাননীয় একদম 1 নম্বরের কাছ থেকে যে কথা মাননীয় প্রধানমন্ত্রীর যে স্টেটমেন্ট শুনলাম, তাতে উনি বেশ একটা শক্ত অবস্থানে যাচ্ছেন বলে মনে হচ্ছে। এবং বাংলা, যেটা একটু আগে আমাদের দেলোয়ার স্যার বললেন যে বাংলার মাটি যেটা আছে, বাংলার মাটি, এখানে এই মৌলবাদ বা জঙ্গিবাদের কোনো জায়গা নেই, শুধু এখানে এটা টিকতে, এদের কোনো রুট নেই। এরা কিভাবে চলে যাচ্ছে আমরা যে এই ঘটনাটা মৌলবাদ না, আমরা তা বলছি না, আমরা যেটা ব্যবসায়ীরা সমাজ আমরা যেটা মনে করি যে দুটো ঘটনা একসাথে হয়ে যাওয়ার কারণে, বান্ডিল হয়ে যাওয়ার কারণে এটা মনে হচ্ছে যেটা বৃহত্তর কোনো পরিকল্পনা হয়তো বা থাকতে পারে এর পিছনে। তো এখন আমরা অনুমান নির্ভর কোনো কিছু না বলে আমরা চাই সরকার প্রধান যেভাবে এগিয়ে আসছেন, সমস্ত মেশিনারি সেভাবে গিয়ে এই দুর্বৃত্তদেরকে আইনের আওতায় আনুক এবং তাদের কাছ থেকে প্রকাশ হোক যে কারা এটার পিছনে আছে। আমরা সব ধরনের জঙ্গিবাদ বা দুর্বৃত্তায়ন এটাকে আমরা নিন্দা করি। বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি হয়েছে, আজকে যেটা প্রথমে বললাম যে 100টি পাওয়ার স্টেশন চালু হয়েছে, যে বিদ্যুৎ দিয়ে হাহাকার ছিল সেই হাহাকার আজকে কমতে শুরু করেছে। তা আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমরা যারা বিনিয়োগ করছি, আমাদেরকে সেই বিনিয়োগ করার সুযোগ দেন, আমরা কর্মসংস্থান তৈরি করব, দেশকে আমরা ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যাব। না, আমার একটাই কথা এই পর্যায়ে এসে, যে সেটা হচ্ছে যে আমরা আমাদের সবগুলো জানালা খোলা রাখি, খুব ইয়েতে আমরা সহজীকরণে যাতে না চলে যায় যে এইখানেই এরাই এটা করেছে, বরং তদন্তটা হওয়া উচিত যে এটা কোনো এটা একটা দুর্বৃত্তায়ন। তো দুর্বৃত্তায়নের অনেক নেটওয়ার্ক থাকে এবং সেটাকে উদ্ঘাটন করার জন্য যে সক্ষমতা, সেটা যদি আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রমাণ পাইনি, একটার পর একটা ব্লগার হত্যা হয়েছে। তো সুতরাং এই জায়গাটাতে নজর দেওয়া উচিত এবং সেটা নজর দিতে পারলেই আমরা এই যে দানব, সেই দানব থেকে রক্ষা পাবো। না, কিন্তু মানে আপনি কি মনে করছেন যে সবাই যেটা বলছে যে না এটা পরিকল্পিত, এখন কিন্তু মানুষের পরপর 2টা ঘটনার পরে কিন্তু বিদেশি এক ধরনের ইয়ে আসছে যে না এটা কোনো না কোনো ভাবে কাউকে বিপদে ফেলার জন্য এটা হ্যাঁ করা হচ্ছে, সেটাই আমি বলছি। এবং এই দুর্বৃত্তায়নের কাজটা মানে এরকম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, কারণ অলরেডি কিন্তু আমরা শুধু পারসেপশন বলে আমি এটাকে আমরা কিন্তু ভিকটিম অলরেডি। কারণ হলো ক্রিকেট টিমগুলো আমার দুইটা টিম কিন্তু সাউথ আফ্রিকা টিম এবং অস্ট্রেলিয়া টিম কিন্তু আসেনি। এবং এখানে কিন্তু ক্রিকেটটাকে আপনারা যদি শুধুমাত্র মনে করেন নিছক, আপনি যদি নিছক মনে করেন যে এটা খালি বিনোদন না, ক্রিকেটের পিছনে কোটি কোটি ডলার এটার পিছনে খরচ করা, এবং এতে আমাদের ইনকামের একটা সোর্স এরিয়াতে আছে। ক্রিকেট তো ওই পর্যায়ে আসলে নাই। এখন যদি আপনি ক্রিকেটটাকে মনে করেন যে ক্রিকেট এটা খেলার জিনিস বলে ফেলে দিলাম, কিন্তু ক্রিকেটের কারণে কিন্তু আমাদের যে সুনামটা, আমাদের যে গুডউইলটা, আমরা কিন্তু সেই গুডউইল থেকে নেমে যাচ্ছি। ওটাও কিন্তু মানে ওদের রিঅ্যাকশনটা নিয়েও কিন্তু আমাদের হচ্ছে সুনামটা কিন্তু আমাদের এটা পুরো আগে বিশ্বকাপ হয়েছে, সেখানে কি কোনো দুর্ঘটনা ঘটেছে? একটা ল্যান্ডস্কেপে চিন্তা ভাবনা করে এই কাজগুলো করা হচ্ছে, সেটা আমার কাছে মনে হয় কোনো একটা বিশেষ মানে একটা বিশেষ বিশ্বাসে উজ্জীবিত হয়ে তাৎক্ষণিকভাবে কেউ করছে না। যেটা আমরা সবাই একই কথাই বলছি আসলে, যে এটার পিছনে একটা বড় ষড়যন্ত্র আছে। তো এই ষড়যন্ত্রটা যাতে উদ্ঘাটন করা হয় এবং সেইটা যাতে শুধুমাত্র আমি যেটা বললাম তাৎক্ষণিক কোনো বিশ্বাসে উজ্জীবিত হয়ে কেউ করছে তাদেরকে ধরো, ওইরকম একটা মানে নেরোলি আমরা যাতে কোনো ইনভেস্টিগেশন না যাই, এটার মূল্যে আমাদের যেতে হবে এবং এই দুর্বৃত্তায়নের যে নেটওয়ার্ক সেটাকে আনআর্থ করতে হবে। স্যার শেষ ঘটনা দুটি নিঃসন্দেহে পরিকল্পিত এবং তার একটা মানে এটা উদ্দেশ্য আছে। তবে এই ঘটনাগুলো কে যদি আমরা মানে রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলি, এই ঘটনাকে যদি আমরা মানে নিজেদের পক্ষ বিপক্ষ হয়ে এক ধরনের কাদা ছুড়াছুরির মধ্যে নিয়ে যাই, তাহলে কিন্তু অতীতেও এরকম অনেক ঘটনা ঘটেছে এবং সেটাকে ওই দিকে ফেলে দেওয়ার কারণেই কিন্তু এই বিষয়গুলোতে কেমন একটা অগ্রগতি হয়নি। সব কিছুর মধ্যে একটা অ্যাডহকিজম কাজ করে, এই তদন্তের জায়গাতেও কিন্তু এক ধরনের অ্যাডহকিজম আছে। এখন যেমন যেভাবে আগ্রহ দেখছি মিডিয়া বা সবকিছু আমরা আলোচনা করছি, 2 দিন পরে যখন আলোচনা হবে না তখন কিন্তু এটার ঘটনা হয়তো আপাতত যদি নাও ঘটে তখন মনে করবে যে ও আচ্ছা এটা এমনি ঘটেছিল, কিন্তু আসলে কিন্তু এটা খুব সিরিয়াস ঘটনা। রিপিট হোক বা না হোক, এই ঘটনা কারা ঘটিয়েছে সেটি বের করা উচিত এবং এটা জাতির সামনে উপস্থাপন করা উচিত এবং এটা যেন আমরা পার্সু করি যে কোনো মূল্যে। এটা আমি বলছি। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় স্যার, আমরা এন্ডটা জানতে পারি না। রাইট, এবং সেটা না জানলে এরকম ঘটনা আরো ঘটবে। পৃথিবীর সব দেশে কিন্তু একটা জিনিস আছে, ওটা এন্ডটা ওরা কিন্তু বলে দেয়। না জানতে পারলে এরকম ঘটনা আরো ঘটবে, আরো হয়তো ঘটতে পারে। হ্যাঁ, যে সরকার চাচ্ছেন বা সরকার প্রধান ঠিকমতো চাচ্ছেন, কিন্তু নিচের স্তরে যারা আছে তারা কিন্তু এই জিনিসটাকে এমন ভাবে ইয়া করেন, হ্যাঁ, তখন আমরা বুঝতে পারি না যে আসলে কি করতে চাচ্ছেন। সরকার প্রধানের ইচ্ছাটা একরকম থাকে,
উনি বলতে থাকেন, কিন্তু নিচে যারা কাজ করে তারা যদি এটাকে ব্ল্যাক করে দেয় তখন তো সাদা কোনো কিছু সাদা কারণ করে আমরা দেখার আমরা কোনো ভিশন সুযোগ নেই। 21 কিংবা আমরা বড় রকমের স্বপ্ন দেখছি, মধ্য আয়ের দেশ ইত্যাদি, এইগুলোর সাথে কিন্তু এই ঘটনার সম্পর্ক আছে। আপনি যদি নিরাপত্তার জায়গাটাকে যদি একেবারে নিশ্ছিদ্র না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনের দিকে যাওয়ার যে রাস্তাটা সেটা বারবারে কণ্টকাকীর্ণ হবে এবং আমরা হোঁচট খাবো, আবার পিছনে যাব, আবার সামনে যাব, এইভাবে চলবে। তাতে হয়তো 2021-এর যে স্বপ্ন সেটা কিন্তু আরো দূরে চলে যাবে। সো এই জিনিসগুলোর ব্যাপারে শেষ serious থাকতে হবে। আপনি বলেন। উনি বললেন 2021 সালেরটা পরে চলে যেতে পারে, আপনি বলেন। আমি আশাবাদী 2021-এর স্বপ্ন যাবে না, কারণ আমরা স্বপ্নের কাছাকাছি পৌঁছে গেছি। এখন যে শৃঙ্খলাটা ফিরে এসছে, শান্তিপূর্ণ অবস্থাটা এসছে, এটাকে ধরে রাখতে হবে। এই দুটো হত্যাকাণ্ড দিয়ে আমাদের সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে এরকম চিন্তা করার কোনো অবকাশ আমি মনে করি না। আমি আশা করি দেশের ব্যবসায়ী সমাজ এটা নিন্দা করে এবং সরকার এটাকে ডিল করবে শক্তভাবে হাতে। যারা ক্রিমিনালস তাদেরকে সরকার আইনের আওতায় আনবে এবং প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। আমি কোনো নাম দিতে চাইনি এটাকে, কোনো ষড়যন্ত্র বা কোনো কিছু তা না, এটা একটি বড় পরিকল্পনার অংশ বলে মনে করি আমরা। বাট আপনাদেরকে আমরা ধন্যবাদ। এটা চাই। আপনাদের ধন্যবাদ স্টুডিও আসার জন্য। সময় শেষ হয়ে গেছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।